আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, বিদ্যাসিন্ধুর আরেকটি বাংলা লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক, পড়াশোনা করছি সরকারি আনন্দমোহন কলেজ বাংলা বিভাগ। আজকের আলোচনা করব ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক এবং তোমাদের খুবই ভীতির একটি টপিক, অর্থাৎ তোমরা যে টপিকটি নিয়ে খুবই বেশি ভয় কাজ করে সেই ভয় দূর করতে আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সমাস নিয়ে। সমাস শব্দটা আমাদের সকলেরই ভীতির কারণ। আজকে আমরা সমাসে কি পড়ব, সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ, সমাস কত প্রকার এবং সমাসের উপাদান সম্পর্কে পড়ব এবং আমাদের জীবনে সমাস কেন প্রয়োজন, ঠিক এই 5টি বিষয় নিয়ে আজকে আমরা সমাসের বেসিক ধারণা নিব। তো চলো শুরু করা যাক। সমাসের কিছু ব্যতিক্রমিত অর্থ আমি সংগ্রহ করেছি তোমাদের জন্য, যা তোমাদের এইচএসসি পরীক্ষা নয় এবং এইচএসসি পরীক্ষার পরবর্তী ধাপ, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন জার্নি, অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। সেগুলো কি? ব্যতিক্রমিত অর্থ হচ্ছে সমাস একটি সংস্কৃত শব্দ। সমাস কি শব্দ? সংস্কৃত শব্দ। সমাস ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচনা করা হয়। এই প্রশ্নটা বহুবার আসছে যে সমাস ব্যাকরণে কোথায় আলোচনা করা হয়। সমাস ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচনা করা হয়। সমাস উপসর্গ যুগে গঠিত। সমাস উপসর্গ যুগে গঠিত শব্দ, অর্থাৎ কিভাবে? তো চলো দেখি। এই যে এটা একটি উপসর্গ। তো চলো, সমাস কাকে বলে? সমাস হচ্ছে একাধিক পদের মিলকরণ, অর্থাৎ একাধিক পদ থেকে ছোট্ট একটা অংশে বা ছোট্ট একটা রূপে মিলকরণকে কি বলা হয়? সমাস বলা হয়। তাহলে কি দাঁড়ালো? একাধিক পদ মিলিত হয়ে সংক্ষিপ্ত অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? সমাস বলে। তাকে কি বলে? সমাস বলে। তো চলো বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। সিংহ চিহ্নিত আসন। তো এই যে আমি এখানে লিখেছি সিংহাসন, এটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে কি বলা হয়? সমস্ত পদ। সমস্ত পদ, অর্থাৎ এটাই হচ্ছে আমার সমাস। এই যে দেখো কথাটা আমি বললাম সিংহ চিহ্নিত আসন, এটা কেমন শোনা যাচ্ছে? এখানে আমি বলেছি সিংহাসন, অর্থাৎ এটাই হচ্ছে আমার সমাস। সমাস ভাষাকে সুন্দর করে, সমাস ভাষাকে শ্রুতিমধুর করে এবং সমাস আমাদের নিত্য প্রয়োজনীয় শব্দগুলোকে সুন্দরভাবে শুনতে, বুঝতে, জানতে সাহায্য করে। অর্থাৎ এই যে সিংহ চিহ্নিত আসন, এই একাধিক পদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এই তিনটা পদ মিলে একটা সুন্দর অংশে বা সুন্দর একটা রূপে উপস্থাপন করাকেই সমাস বলে। কি বলে? সমাস বলে। ঠিক আছে, তো সমস্ত পদ, এই সমস্ত পদের আরেকটা নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ, আবার বলা হয় এটিকে সমাস যুক্ত পদ। কি বলা হয়? সমাস যুক্ত পদ বলা হয়। তাহলে সমস্ত পদের আরেকটি নাম কি হচ্ছে? সমাসবদ্ধ পদ, সমাস যুক্ত পদ অথবা সমাস নিষ্পন্ন পদ। আমরা একাধিক নামগুলো মনে রাখবো, কারণ আমাদের এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এই নামটা নাও আসতে পারে, এই নামগুলো দিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো সমস্ত পদ, এটা কিভাবে আমি মনে রাখবো? এই যে সমস্ত পদ ভাঙার পর এখানে যে বাক্যাংশ তৈরি হয়, বাক্যগুলো তৈরি হয়, একাধিক পদ মিলে একটা বাক্য তৈরি হয়। এই যে এখানে একাধিক পদ মিলে এখানে একটা বাক্য তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য, মানে অনেক বাক্য, ব্যাস বাক্য। ব্যাস বাক্য। ব্যাস বাক্যর আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য, অথবা এর আরেকটি নাম হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্য। তো ওকে, তোমরা এগুলো মুখস্থ রাখতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো? ব্যাস বাক্য, সমাস্ত পদ, অর্থাৎ সমাস আমাদের চিনতে কি কোনো সমস্যা আছে কিনা? একজনে বলেছে স্যার আরেকটা উদাহরণ, অন্য একটি ব্যতিক্রমী উদাহরণ দেন। ওকে, ঠিক আছে। ঘরে আশ্রিত জামাই। ঘর জামাই। এই যে দেখেন, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। একজনে দুষ্টু দুষ্টু কমেন্ট করছে। প্লিজ ভাইয়েরা, তোমরা দুষ্টু দুষ্টু কমেন্ট করলে চলে যাও, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। জি, গঠনমূলক প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, নতুবা চলে যাও। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। ওকে, থ্যাংক ইউ।
ঘরে আশ্রিত জামাই অর্থাৎ ঘর জামাই। এই যে এখানে একাধিক পদ, ঘরে আশ্রিত জামাই, এই একাধিক পদগুলোকে একটি পদে বা সংক্ষেপে বা মিলন করার মাধ্যমে যে গঠিত হয় সেটাকে কি বলা হয়? সমাস বলা হয়। সেটাকে কি বলা হয়? সমাস বলা হয়। তো এটা হচ্ছে আমার সমাস, সমস্ত পদ। আর এটা হচ্ছে আমার ব্যাস বাক্য। এটা আমার কি? ব্যাস বাক্য। এটা কি বাক্য? ব্যাস বাক্য। এখন আমরা সমস্ত পদ থেকে যে পদগুলো পাই, সমস্ত পদগুলো থেকে যে পদগুলো পাই তাকে বলা হয় সমস্যমান পদ। কি বলা হয়? সমস্ত পদ থেকে যে পদগুলো পাই তাকে বলা হয় সমস্যমান পদ। অর্থাৎ এই যে আমরা এখানে দুইটা পদ পেয়েছি, ঘর জামাই, অর্থাৎ এই গড়টা হচ্ছে একটা সমস্যমান পদ, জামাইটা হচ্ছে সমস্যমান পদ। এটা একটা উপাদান গেল। অর্থাৎ আমরা এখানে দুইটি পেয়েছি, এই গড় হচ্ছে একটি সমস্যমান পদ, জামাইটি হচ্ছে একটি সমস্যমান পদ। এবং সমস্ত পদের দুইটি অংশ থাকে। সমস্ত পদের কয়টি অংশ থাকে? দুইটি অংশ। প্রথমে যে অংশটা থাকে তাকে বলা হয় পূর্বপদ, তাকে কি বলা হয়? পূর্বপদ। এবং শেষে যে অংশটি থাকে তাকে বলা হয় পরপদ। এই পরপদকে আবার শেষ পদ বলা হয়, এই পরপদকে আবার উত্তরপদও বলা হয়। ঠিক আছে, বলা হয়। এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টসে জানান। সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, এগুলো কি আমাদের চিনতে সমস্যা হবে কিনা সবাই একটু জানান। সবাই বলেছে স্যার ক্লিয়ার, ক্লিয়ার স্যার ক্লিয়ার। একজনে বলেছে স্যার সমাস মিলন কিভাবে? আরে ভাই মিলন কিভাবে মানে? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ এলো শন। এই যে ঘরে আশ্রিত জামাই, এই যে ঘর জামাই, সবটা পদ মিলিত হয়েছে, এখানে মিলন হয়েছে, মিলন হয়েছে। ঠিক আছে, এভাবেই মিলন হয়। ক্লিয়ার কিনা? রশেদ হাসান ক্লিয়ার কিনা বিষয়টা? ক্লিয়ার স্যার, ওকে। এখন আমরা জানবো সমাস শব্দের অর্থ, অর্থাৎ সমাস শব্দের অর্থ আমরা জানবো। আমরা ইতিপূর্বে দেখেছি কিছু উদাহরণ। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, মানে এখানে কি করে? মিলিত করে। এখানে কি করে? মিলন করে। এবং সমাস একাধিক পদ থেকে একপদীকরণ করে। তাহলে আমরা মিলন পেলাম, পদের মিলন পেলাম, তারপর কি একপদীকরণ পেলাম, সংক্ষেপণ। এবং একটা সমাস আমি যে এখানে পূর্বে লিখেছিলাম ঘরে আশ্রিত জামাই, এটা অনেক বড় হয়ে যায় না? এটা অনেক বড় হয়ে যায় না? ঘরে আশ্রিত জামাই। তো এই ঘরে আশ্রিত জামাই থেকে এটা কি হয়ে গেছে? ঘর জামাই। অর্থাৎ এখানে আরেকটি আমি উদাহরণ দিয়েছি, সিংহ চিহ্নিত আসন হয়ে গেছে কি? সিংহাসন। এখান থেকে এটা সংক্ষেপণ হয়ে গেছে, অর্থাৎ ছোট হয়ে গেছে। তারপর আছে এক কথায় প্রকাশ। এই একপদীকরণ আর এক কথায় প্রকাশ বিষয়টা কাছাকাছি, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এতটুকু সবার ক্লিয়ার আশা করি। এখন আমরা জানবো সমাসের উপাদান সম্পর্কে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি সেখান থেকে আমরা সমাসের উপাদান বের করতে পারবো। তো প্রথমে আমরা সমাসের পেয়েছি ওই যে সমস্ত পদের, এই যে আমরা এখানে পড়েছিলাম সমস্ত পদের পূর্বপদ পরপদ। তো এখানে আমাদের আছে এই যে পূর্বপদ পরপদ, পরপদকে আবার উত্তরপদ শেষ পদ বলা হয়। তারপর আছে আমাদের সমস্ত পদ, অর্থাৎ আমরা সমাসে যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ব্যাস বাক্য আর একটি হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদকে আবার সমাসবদ্ধ পদ বলা হয়, সমাস যুক্ত পদ বলা হয়, অথবা সমাস নিষ্পন্ন পদ বলা হয়। এগুলো আমরা ভালো করে খেয়াল রাখবো। এবং আমরা 4 নম্বরে যেটা আছে ব্যাস বাক্য, অর্থাৎ ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য, সমাস বাক্য, এগুলো আমরা খেয়াল রাখবো। তারপর আমরা 5-এ যেটা আছে সমস্যমান পদ, অর্থাৎ সমস্ত পদে আমাদের যে পদগুলো বিদ্যমান থাকে প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ। এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো ভাইয়ারা? ক্লিয়ার কিনা? রোজা ইসলাম বলছে ক্লিয়ার না। ওকে, আমি আরেকবার রিপিট করতেছি। রোজা ইসলাম পূর্বের গুলা কি বুঝেছেন আপনি? ওকে, আমি আবারও বলছি, এই যে
পূর্বপদ, অর্থাৎ সমস্ত পদে আমাদের যে পদটি প্রথমে থাকে তাকে বলা হয় পূর্বপদ, সমস্ত পদে আমাদের পদটি যে পরে থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ বা শেষ পদ। কথা ঘুরে ফিরে একই। তারপর সমস্ত পদ, সমস্ত পদকে আবার সমাসবদ্ধ পদ বলা হয়, সমাসযুক্ত পদ বলা হয়, আবার সমাস নিষ্পন্ন পদ বলা হয়। ব্যাস বাক্য, ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য, সমাস বাক্য। অর্থাৎ সমাজের যে দুটো অংশ থাকে এভাবে মনে রাখবেন, বড় অংশটাকে বলা হয় ব্যাস বাক্য, ছোট যে অংশটা থাকে সেই ছোট অংশটাকে বলা হয় সমস্ত পদ। অর্থাৎ সমস্ত বাক্যটাকে একটা সমস্ত পদের মাঝে নিয়ে আসে এই সমস্ত পদ। আবার এই সমস্ত পদটা সরাসরি বাক্যে রূপান্তরিত করে ব্যাস বাক্য। ক্লিয়ার? ওকে। সমসমান পদ, সমস্ত পদের এক একটা পদকে বলা হয় সমসমান পদ। ওকে, আমি পরবর্তী ধাপে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা জানবো সমাসের প্রকারভেদ সম্পর্কে। সমাসের প্রকারভেদ সম্পর্কে কিছুটা মতবিরোধ আছে, তবে আমাদের নতুন এসএসসির ব্যাকরণ বইয়ে সমাস দেওয়া আছে 4 প্রকার, কিন্তু ইন্টারে আমাদের অর্থাৎ এইচএসসিতে সমাস 6 প্রকার পড়তে হবে। 1 দ্বন্দ্ব সমাস, 2 তৎপুরুষ সমাস, 3 বহুব্রীহি সমাস, 4 কর্মধারয় সমাস, 5 অবহিবাস সমাস, 6 দ্বিগু সমাস। তো এই সমাসের প্রকারভেদ নিয়ে তোমরা যদি আমাদের আরও ক্লাস পেতে চাও, লাইভ ক্লাস, তাহলে সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে স্যার আরও বেশি বাংলা ক্লাস চাই। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।